Mirchi Plus presents Har Him Horror. গোবিন্দপুর বিশ্ববিদ্যালয়ের অঙ্কের শিক্ষকের চাকরি পেয়েছে রূপক। 4 দিন আগে কলকাতা থেকে গোবিন্দপুর এসেছে ও। রূপকের গোবিন্দপুরের গ্রাম্য পরিবেশ মনে ধরেছে। চারিদিকে বিশাল চাষের ক্ষেত, গ্রামটিকে ঘিরে রেখেছে গভীর বনভূমি, তার মাঝ দিয়েই শহরে যাওয়ার রাস্তা। রূপকের একটু চেনা পরিচিত হয়ে গেছে এই কিছুদিনে। রূপক থাকে গোবিন্দপুর বিশ্ববিদ্যালয়ের মেস বাড়িতে। রূপকের সঙ্গে গোবিন্দপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা শিক্ষক প্রণতোষবাবুর ভালো আলাপ হয়ে গেছে। এই আজই স্কুলের পাশে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে ওরা। এই চায়ের দোকানের মালিকের নাম রামু। রূপক বলল, আস্তে আস্তে এই গ্রামের প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর পরিবেশ। প্রণতোষবাবু চুপ করে রইলেন। রামুর দিকে একবার দেখলেন, সেও একইভাবে তাকিয়ে আছে। রূপক অবশ্য তা খেয়াল করল না। প্রণতোষবাবু বললেন, তা ভালো, পরিবেশ পছন্দ হয়েছে, ঘুরুন, এক্সপ্লোর করুন, কিন্তু রাতের দিকে বেরোবেন না। আরে বাবা, বলা তো যায় না, চোর ডাকাতের পাল্লায় পড়লে কেলেঙ্কারি হবে। রূপক হেসে বলল, ভয় পাবেন না, মার্শাল আর্ট শেখা আছে। রামু বলল, স্যার, যাকে দেখা যায় না তাকে মারবেন কি করে স্যার? রূপক চমকে উঠল। প্রণতোষবাবু বললেন, আরে ও বলতে চেয়েছে গ্রামে তো সব জায়গায় আলো নেই, অন্ধকারে কিভাবে কাউকে মারবেন। রূপক বলল, ও আচ্ছা, ঠিক আছে, আমি উঠি, বুঝলেন, ক্লাসের সময় হয়ে গেছে। রূপক উঠে চলে যাওয়ার পর রামু বলল, ওনাকে বললেন না কেন স্যার? প্রণতোষবাবু গম্ভীর হয়ে বললেন, উনি বিশ্বাস করবেন না। স্কুলের কাজ সেরে মেসের দিকে হাঁটছিল রূপক। একটা খেলার মাঠের পাশে দাঁড়িয়ে পড়ল ও। মাঠে ফুটবল খেলা চলছে। খেলা দেখতে দেখতে রূপকের চোখে পড়ল একটা ছেলে মাঠের বাইরে বসে আছে। রূপক সেই ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, তুমি খেলবে না? ছেলেটা বলল, ওরা আমাকে খেলতে নেয় না। খানিক মায়া হলো রূপকের। বলল, আমি এই গ্রামে নতুন, এই গ্রাম ঘুরে দেখব, তুমি যাবে আমার সাথে? ছেলেটি উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, চলো। ছেলেটা রূপককে নিয়ে এলো গ্রামের একদম সীমান্তে একটা জায়গায়। সেখানে একটা ঝিল পাড়, তার পাশে এক আম গাছের পিছনে নিয়ে গেল রূপককে। ছেলেটা বলল, এখানে বসে একটু অপেক্ষা করতে হবে, তাহলে ভূতেদের দেখতে পাবে, এসো। রূপক মনে মনে হাসল। তারপর ছেলেটার পাশে গিয়ে বসল। অপেক্ষা করতে করতে গাছে হেলান দিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিল। ছেলেটার ডাকে চোখ মেলল। ছেলেটা বলল, এদিকে আসো, ভূতেরা বেরিয়েছে। রূপক স্থির হয়ে দেখল কিছু জ্বলন্ত হ্যারিকেন হাওয়ায় ভাসছে, মাটি থেকে কিছুটা ওপরে। মনে মনে রূপক বলল, আলেয়া। হেসে মুখে বলল, সত্যি এবারই মজার ভূত। চলো এবার, অনেক রাত হয়ে গেছে, তোমার বাড়ির লোক চিন্তা করবে। ছেলেটা বলল, দাঁড়াও, আরেকটা ভূত আছে। তারপর একটা জায়গায় আঙুল নির্দেশ করে বলল, ওই দেখো। এবার রূপক যা দেখল তাতে হাড় হিম হয়ে গেল ওর। সে দেখল একটা নারী মূর্তি, তার মাথা থেকে পা অবধি সমস্তটাই ছায়া। সে বসতির দিকে যাচ্ছে, কিন্তু সে মাটিতে নেই, তার পা হাওয়ায় ভাসছে। রূপক পাথরের মতো কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। তারপর ছেলেটির হাত ধরে নারী মূর্তি যে পথে গেছে সেই পথ অনুসরণ করল। কিছু দূর এগিয়ে দেখল একটা বাড়ির সামনে দাঁড়িয়ে সেই ছায়ামূর্তি। তারপরেই একটা সুর ভেসে এলো,
একটা মাদকীয় সুর, তার সাথে একটা ডাক। প্রণতোষ, ও প্রণতোষ, এসো, এদিকে এসো। রূপক বিস্ফারিত চোখে দেখল বাড়িটা থেকে প্রণতোষবাবু বেরিয়ে এলেন। তারপর সেই ছায়ামূর্তি ফিরে চলল ঝিলপাড়ের দিকে। প্রণতোষবাবু তাকে অনুসরণ করলেন। সেই মাদকীয় সুর আর ডাক এখনো চলছে। প্রণতোষ, ও প্রণতোষ, এসো, এদিকে এসো। রূপক এগোতে গেল। ছেলেটা তার হাত ধরে বলল, যেও না, যেও না, তাহলে তোমাকেও ধরে নেবে। ফিরে চলো, ফিরে চলো। ছেলেটা রূপককে একরকম টানতে টানতেই সরিয়ে নিয়ে গেল। ছেলেটার গায়ে প্রচন্ড জোর। রূপককে সে মাঠের সামনে নিয়ে এসে বলল, আমি চললাম, তুমিও সাবধানে যাও। রূপক কিছু বলার আগেই ছেলেটা এক ছুটে অন্ধকারে মিলিয়ে গেল। রূপক ভয়ে ভয়ে বাড়ি ফিরল। সেদিন রাতে তার আর ঘুম এলো না। সকালে রূপক স্কুলে গেল। প্রণতোষবাবুকে খোঁজার চেষ্টা করল। সবাই বলল উনি আসেননি। ক্লাস শেষ করে রূপক তার একজন ছাত্রকে ডেকে জিজ্ঞেস করল, তুমি যেখানে কাল ফুটবল খেলছিলে সেখানে একটা ছেলে বসে খেলা দেখছিল। ছেলেটা লম্বা, রোগা, আর ডান দিকের চোখের তলায় একটা কাটা দাগ আছে। ছাত্রটি ভুরু কুঁচকে বলল, স্যার, আপনি কি সন্তুর কথা বলছেন? রূপক কিছু বলার আগে রামু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। হাঁপাতে হাঁপাতে বলল, প্রণতোষ স্যারকে নিশি নিয়ে গেছে, প্রণতোষ স্যারকে নিশি নিয়ে। রূপক স্থির হয়ে গেল। রূপকের মনে পড়ে গেল কালকের কথা, কাল রাতের সেই ডাক। কাল রাতের কথা রূপক রামুকে বলল। রামু শুনে ভয় কাঁপতে লাগলো। ভয় ভয় বলল, স্যার, স্যার, এই গ্রামে নিশি এসেছে স্যার। নিশি যখনই আসে দুজন করে মানুষ নিয়ে যায়, ডেকে নিয়ে যায়। তারপর তারপর স্যার গভীর পুকুরে, কুয়োতে বা রেল লাইনের মাঝে ফেলে দেয়। এ ছায়া যে কোনো রূপ নিতে পারে স্যার। চেনা একটা নাম ধরে ডাকে আর নিয়ে যায়। আপনি 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 সাবধানে থাকবেন স্যার, সাবধানে থাকবেন। এই বলে রামু চলে গেল। রূপক তার ছাত্রের দিকে তাকিয়ে বলল, ওই ওই ছেলেটার বাড়ি কোথায় জানো? ছাত্রটি আমতা আমতা করে বলল, স্যার, ওর বাড়ি মানে মাঠের ওই দিকেই, মুদির দোকানের সামনে। রূপক স্কুল শেষে মাঠে গেল, কিন্তু ছেলেটিকে দেখতে পেল না। তারপর মুদির দোকানের সামনের বাড়িটির দিকে এগোলো। দরজায় টোকা মারতেই একজন হৃষ্টপুষ্ট চেহারার লোক বেরিয়ে এসে প্রশ্ন করল, কি চাই? রূপক বলল, সন্তু কোথায়? লোকটির মুখ যন্ত্রণায় ভরে গেল। চিৎকার করে বলল, মস্করা হচ্ছে, মস্করা! ভালো ভালো এখান থেকে চলে যান, চলে যান। রূপক অবাক হয়ে গেল লোকটির আচরণে। সে মেসে ফিরল। অনেক কঠিন অঙ্কের সমাধান রূপক নিমেষে করে ফেলে, কিন্তু যা ঘটে চলেছে সেই অঙ্ক সে কিছুতেই মেলাতে পারছে না। রূপকের বড্ড ক্লান্ত লাগছিল। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। অনেকক্ষণ শুয়ে থাকল। তারপর একটা অদ্ভুত ডাকে সে চোখ মেলল। কেউ কোমল কণ্ঠে তার নাম ধরে ডাকছে। এ ডাক সে চেনে। এই যে প্রণতোষবাবুর গলা। রূপক দরজা খুলে মেসের বাইরে বেরিয়ে এলো। এখানে আলো থাকার কথা, কিন্তু নেই। সমস্ত জায়গাটা অন্ধকার। ওই অন্ধকারের মধ্যেও দেখা যাচ্ছে প্রণতোষবাবুকে। না না, এটা প্রণতোষবাবু নন। এটা হাওয়ায় ভেসে থাকা তার ছায়ামূর্তি। কালকের মাদকীয় সুর আবার আরম্ভ হলো।
রূপক সম্মোহিতের মতো সেই ছায়াকে অনুসরণ করল। এমন সময় একজন রূপক আর সেই ছায়ার মাঝে এসে দাঁড়ালো। রূপকের ঘোর কাটতেই সে দেখল কালকের ছেলেটা চেপে ধরেছে সেই ছায়ার গলা। বিকট গর্জন করছে ছায়ামূর্তি। রূপক জ্ঞান হারালো। পরের দিন সকালে রূপক চোখ মেলে দেখল সে তার বিছানাতেই শুয়ে আছে। শুনতে পেল দরজায় কেউ টোকা মারছে। দরজা খুলে দিতে ঘরে ঢুকল রামু আর কালকের ছাত্রটি। রূপক অবাক হয়ে বলল, তোমরা এখানে কি ব্যাপার? ছাত্রটি বলল, স্যার, আপনি কাল যে ছেলেটির কথা বলছিলেন, সন্তু স্যার, সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। নিশি তাকেই প্রথম নিয়ে গেছিল কয়েক মাস আগে। রামু বলল, কিন্তু স্যার জানেন, কাল নিশি কাউরে নিয়ে যায়নি, এরমটা হয় না। রূপকের মাথায় সমস্ত অঙ্কটা মিলে গেল। কাল যে প্রণতোষ বাবু সেজে এসেছিল সে আসলে নিশি, আর যে ছেলেটি রূপককে বাঁচিয়েছিল সে আর কেউ না, সন্তু। সেই ঘটনার পর থেকে গোবিন্দপুরে আর নিশি হানা দেয়নি, কিন্তু এখনো অনেক গ্রামে গঞ্জে নিশির ডাক শোনা যায়। প্রণতোষ, ও প্রণতোষ, এসো, এদিকে এসো। শুনলেন হার হিম হরর, নিবেদনে মির্চি প্লাস